বেতন এবং পেনশন খাতে 25,262 কোটি টাকার বাজেট বরাদ্দ খরচ করেননি, রাজকোষে পড়ে আছে। কেন্দ্রীয় অর্থ কমিশনের 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, রাজকোষে পড়ে আছে। দুটো মিলে হলো 34,262 কোটি টাকা, যে টাকায় 44% দিয়ে দেওয়া যায়। আমাদের এখন বকেয়া হচ্ছে 37% দিয়ে। মুখ্যমন্ত্রী কোনো জমিদার নয়, কোনো কৃতদাস মালিক নয়, তিনি একজন পাবলিক সার্ভেন্ট, আমরাও একজন করে পাবলিক সার্ভেন্ট। তার যা অধিকার আছে আমাদেরও তাই অধিকার আছে। তাকে এই অধিকার কে দিয়েছে যে আমাদের ডিএ খাতে বরাদ্দ টাকা অন্য খাতে খরচ করার? রাজ্য সরকারের কোমর আছে, কোমর থাকলে তো তবে ভেঙে যাবে। এসব কথা বলে কোনো লাভ নেই। রায় হয়েছে, টাকা দিতে হবে, এটাই হচ্ছে এক। এবং আমি আপনাকে একটা তথ্য দিই, রাজ্য সরকার 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে 25,262 কোটি টাকার বাজেট বরাদ্দ খরচ করেননি, রাজকোষে পড়ে আছে। কেন্দ্রীয় অর্থ কমিশনের 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, রাজকোষে পড়ে আছে। দুটো মিলে হলো 34,262 কোটি টাকা, যে টাকায় 44% দিয়ে দেওয়া যায়। আমাদের এখন বকেয়া হচ্ছে 37% দিয়ে। অর্থাৎ সরকারের সদিচ্ছা থাকলে কোথা থেকে টাকা আনতে হবে না, রাজকোষে যে টাকাটা আমাদের জন্য পড়ে আছে সেই টাকায় তিনি দিয়ে দিতে পারতেন। দ্বিতীয় বিষয়টা, জুন 2011 থেকে জুলাই 2024 পর্যন্ত রাজ্য সরকার কর্মীদের ডিএ না দিয়ে 2,19,107.25 কোটি টাকা সাশ্রয় করেছেন। অভিরূপ সরকার বলে একজন তথাকথিত অর্থনীতিবিদ, তিনি আনন্দবাজারে একটা লেখা লিখেছিলেন, মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ। সেখানে তিনি বলেছিলেন যে এই যে টাকাটা ডিএ না দিয়ে রাজ্য সরকার সাশ্রয় করছে, এটা রাজ্য সরকার উন্নয়নের কাজে ব্যয় করছে। তা রাজ্যের উন্নয়নে রাজ্য সরকারি কর্মচারীরা একটু ত্যাগ স্বীকার করতে পারবে না? অথচ ওই অভিযোগ সরকার কিন্তু কেন্দ্রীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক হিসেবে কেন্দ্রীয় হারে ডিএটা যথারীতি নিয়ে নিচ্ছেন। তার একবারও মনে হয়নি যে ঠিক আছে, বৃহত্তর স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে আমি আমার এই ডিএর টাকাটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দিই। এখানে আমাদের দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রী কোনো জমিদার নয়, কোনো কৃতদাস মালিক নয়। গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী, তিনি একজন পাবলিক সার্ভেন্ট, আমরাও একজন করে পাবলিক সার্ভেন্ট। তার যা অধিকার আছে আমাদেরও তাই অধিকার আছে। তাকে এই অধিকার কে দিয়েছে যে আমাদের ডিএ খাতে বরাদ্দ টাকা অন্য খাতে খরচ করার? কে অধিকার দিয়েছে? দ্বিতীয় বিষয়, রাজ্যের এই সমস্ত উন্নয়ন যদি রাজ্য সরকারি কর্মীদের ডিএর টাকায় হয়, তাহলে ওই অমুকশ্রী, তমুকশ্রী, মদশ্রী, জুয়াশ্রী ইত্যাদি হরেক রকমের যে শ্রী, তা কাটমানিশ্রী, এইসব যে প্রকল্প, সেই প্রকল্পের কৃতিত্বটা উনি নেন কেন? উনি কেন বলেন না যে এই টাকাটা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর টাকা, তার টাকায় আমরা উন্নয়ন করছি, এই উন্নয়নের সমস্ত কৃতিত্ব রাজ্য সরকারি কর্মচারীদের? ডিএ দিতেই আমরা তো পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে মামলা করেছিলাম রোপা 2009-এ, এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে হিসেব দিয়েছিলেন তাতে বলেছিলেন 41,750 কোটি টাকা খরচা হবে কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করতে গেলে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। সিএজি রিপোর্ট দেখবেন, সেখানে বলা হয়েছে 2016-17 থেকে 2020-21 পর্যন্ত রাজ্যের বিভিন্ন এনজিওগুলোকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের রাজ্য সরকার 1,06,817 কোটি টাকার অনুদান দিয়েছেন, এবং অন্যান্য সংস্থা নামে চিহ্নিত করে আরও কিছু এনজিওকে 10,851 কোটি টাকা দিয়েছেন। অর্থাৎ মোট 1,17,676 কোটি টাকা। আমাদের জন্য কত লাগবে বলেছেন? 41,750 কোটি টাকা। এই যে 1,17,676 কোটি টাকার অনুদান দিয়েছেন, এই টাকাটা পুরো শাসক দলের নেতা মন্ত্রীদের পকেটে গেছে। আপনি বলবেন কেন গেছে? এনজিওগুলো হচ্ছে বেশিরভাগ যখন যে সরকার থাকে সেই সরকারের শাসক দলের যারা নেতা মন্ত্রী তারা পরিচালনা করেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এনজিওকে টাকা দিলে সেই টাকার কোনো সিএজি অডিট হয় না, সেই টাকার রাজ্য সরকার কোনো অডিট করতে পারে না। এমনকি রাজ্য সরকারের এই কথা জিজ্ঞেস করার অধিকার নেই যে সেই টাকাটা তারা কোথায় খরচ করেছে। এই 1,17,676 কোটি টাকা রাজ্য সরকার শুধু শাসক দলের নেতা মন্ত্রীদের পকেটে ভরে দিয়েছেন। আমার আপনার করের টাকায়, আপনার করের টাকা সেখানে আছে, সেই টাকা ভরে দিয়েছেন, আর তারা 41,750 কোটি টাকা দিতে পারে না।
বলেছেন আমাদের কোমর ভেঙে যাবে, তার 25% মানে 10,000 ওই 200 কোটি টাকা মতো দিতে তার নাকি কোমর ভেঙে যাবে। রাজ্য সরকারের কোমর আছে, কোমর থাকলে তো তবে ভেঙে যাবে। এসব কথা বলে কোনো লাভ নেই। রায় হয়েছে, টাকা দিতে হবে, এটাই হচ্ছে এক এবং একমাত্র কথা। 2017 সালে মুখ্যমন্ত্রী একটি কথা বলেছিলেন, ডিএর জন্য আপনারা এত ঘেউ ঘেউ করছেন কেন? এখনো তো সেই একই অবস্থা। আচ্ছা, এই শুধু উনি ঘেউ ঘেউ করেন কেন এটা বলেছিলেন তা নয়, তারপরে বলেছিলেন চোর ডাকাত। এখন যে কোনো ব্যক্তি মানুষ তার শিক্ষা, পারিবারিক সংস্কৃতি, রুচি এই অনুসারে বিভিন্ন শব্দ চয়ন করেন। তা ওনার যে রুচি, শিক্ষা, সংস্কৃতি সেই অনুসারে উনি রাজ্য কর্মীদের কুকুর, বেড়াল এবং চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। তাই চোর ডাকাত বলার জন্য আমি হেয়ার স্ট্রিট থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা এফআইআর করেছি। বারবার তাগাদা করা সত্ত্বেও সেই এফআইআরে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন উনি ওনার রুচির সম্পর্কে বলেছেন। এবার আমরা বলি, আমরা 2016 সালে মামলা করেছিলাম। প্রথম যখন রায় দেয় স্যাট, রায় দেয় অ্যাজ ইট ইজ ফাউন্ড বাই দি ট্রাইব্যুনাল নো ওয়ান ক্যান হ্যাভ এনি লিগ্যাল রাইট ফর স্টেকিং এ ক্লেম ফর ডিএ, পেমেন্ট অফ দ্য সেম বিং রিমেনিং ইন দ্য সোল ডিসক্রিশন অফ দ্য এমপ্লয়ার। অর্থাৎ এটা হচ্ছে সরকারের দয়ার দান, দিয়ে কোনো অধিকার নয়। তার বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ মামলা করি 2017 সালে, মার্চের 2017 সালে। এখন এই সময়টা আমরা কার্যত ভিলেন হয়ে গিয়েছিলাম। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্ব, কর্মচারীরা সামগ্রিকভাবে আমাদের বলছিলেন আপনারা যাও, বছরে একটা ডিএ ছুঁড়ে দিচ্ছিল রাজ্য সরকার, আপনারা মামলা করে সেটাও আমাদের হারিয়ে দিলেন। এখন যে স্যাট যেহেতু বলে দিল যে ডিএ অধিকার নয়, আর তো আমরা পাবো না। এবং আমরা এই ইউনিয়ন অফিসের চৌহদ্দির মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করেছিলাম, রাস্তায় ঘাটে বেরোতে পারতাম না। অফিসে গেলেও এত কটূক্তি শুনতে হতো যে মাঝে মাঝে মনে হতো আর অফিস করব না। তা আমরা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করেছি এবং 2017 সালের পর থেকে ছটা রায় আমরা পেয়েছি। যে 6টা রায়ের মধ্যে গুরুত্বপূর্ণ রায় হচ্ছে 31শে আগস্ট 2018, যেখানে কলকাতা হাইকোর্ট বলেছেন ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। এবং এটা হচ্ছে দাম্ভিক, ফ্যাসিস্ট কর্মচারীদের যিনি কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করেন, সেই মুখ্যমন্ত্রীর গালে প্রথম থাপ্পড় আমরা কষাতে পেরেছি। দ্বিতীয় থাপ্পড় 2022 সালের 20শে মে কলকাতা হাইকোর্ট আরও এগিয়ে রায় দিল ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ। 2 নম্বর থাপ্পড়টা আমরা মুখ্যমন্ত্রীর গালে কষাতে পেরেছি। 3 নম্বর থাপ্পড়টা দিয়েছেন সুপ্রিম কোর্ট গত 16ই মে। সেখানে তার রায়ে অত্যন্ত স্পষ্টভাবে এই বলেছেন, আমি রায়টাই উল্লেখ করছি তাহলে কর্মীদের বুঝতে, দর্শকদের সুবিধে হবে। রায়ের 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে উই আর অফ দ্য কনসিডার্ড ভিউ দ্যাট the petitioner state of West Bengal should release at least 25% of the amount due and payable to all the employees in terms of the impugned judgment dated 20/05/2022 passed by the High Court at Calcutta and WBST number 102/2020 titled Confederation of State Government Employees and Others versus State of West Bengal and Others, and ordered that 22/9/2022, এটা হচ্ছে স্যাটের রায়। এই দুটো রায়কে উদ্ধৃত করে যা বলেছেন, উইদিন এ পিরিয়ড অফ 6 months ফ্রম টুডে, অর্থাৎ রায় দেওয়ার দিন থেকে 6 সপ্তাহের মধ্যে, 6 উইকস 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে। দ্বিতীয় যে 2 নম্বরে বলেছে উই ফাইন্ড দ্যাট ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য কলকাতা হাইকোর্ট টু হ্যাভ adjudicated the right of the employees to receive DA pursuant to the 5th Pay Commission. The paucity of funds is ground which stands negated both by the tribunal and High Court. Whether or not the right to receive DA is a fundamental right is an issue amongst others this court is called upon to consider. We shall do it. However, pending such consideration, we are of the considered view that employees need not be kept waiting endlessly to receive the money in question. অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, যেখানে একদম সুনির্দিষ্টভাবে
2022 সালের 20 মে রায় এবং স্যাটের 22/9/2022 রায়কে কোট করে এই অর্ডারটা দেওয়া হয়েছে। আরও বিষয় পরিষ্কার রায়ে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় একমাত্র যে এটা ফান্ডামেন্টাল রাইট কিনা সেটা দেখা, অর্থাৎ ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা কিন্তু সুপ্রিম কোর্টে মান্যতা পেয়ে গেছে। এই রায়ের কোনো পরিবর্তন হচ্ছে না। খুব বেশি হলে আগামী 4 আগস্ট যেটা হতে পারে, এই এনফোর্সেবল রাইটটা নিয়ে হয়তো আমাদের কম্প্রোমাইজ করলে হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটো রায়েই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের 2022 সালের 20 মের রায় এবং স্যাটের 22/9/2022 রায়টাকে মেনে নিয়েছেন, যে রায়ে হাইকোর্ট এবং স্যাট বলেছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কর্মচারীদের ডিএ দিতে হবে। অর্থাৎ বকেয়াটা শুধু জুলাই 2009 থেকে জানুয়ারি 2019 পর্যন্ত নয়, এটা তো একদম নির্দিষ্ট যেটা আমরা চেয়েছিলাম। তার সঙ্গে বাড়তি যোগ হচ্ছে যে যেহেতু মামলাটা 2025-এ এবং 2022 সালের 20 মের রায় উল্লেখ করে দেওয়া হয়েছে, তাই 19 মে 2022 পর্যন্ত সমস্ত বকেয়া দিতে হবে এবং পরবর্তীকালে ইরেসপেক্টিভ অফ পে কমিশন, ইরেসপেক্টিভ অফ রোপা, সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দিয়ে যেতে হবে, কারণ এটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়ে দিল। এটা একটা ঐতিহাসিক জয় এবং এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট 3 নম্বর থাপ্পড়টা রাজ্যের মুখ্যমন্ত্রীর গালে মেরেছেন। স্যার একেবারে শেষ প্রশ্ন, আমরা শেষ যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে আমরা দেখেছিলাম যে ডিএর জন্য আরও 4% ডিএ বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেইটা কি কোথাও না কোথাও কি কার্যকর হয়েছে এখনও? হ্যাঁ, 4% ডিএর অর্ডারটা কার্যকর হয়েছে, কিন্তু আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি, এই মামলাটা কিন্তু আমরা করিনি যে কিছু টাকা আমরা ডিএ বাবদ পাবো। আমরা করেছি যে আগের সরকারের আমলেও ডিএ বঞ্চনা থাকতো, কিন্তু সরকারের অর্থমন্ত্রী আমাদের ডাকতেন, মুখ্যমন্ত্রী ডাকতেন, ডেকে বলতেন দেখুন আপনাদের তো এটা অধিকার, আপনাদের এটা প্রাপ্য, কিন্তু খুব আর্থিক সংকট চলছে, আমি দিতে পারছি না, একটু কনসিডার করুন, আমি অল্প 2-1 মাসের মধ্যেই আমি দেব। অর্থাৎ অধিকারটাকে এই পূর্বতন বামপন্থী সরকার মেনে নিয়েছিলেন এবং পূর্বতন বামপন্থী সরকার 2009-এর রোপাতে এই ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়াটা অধিকার হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন। তারা অধিকারটা মেনে নিয়েছিলেন, অধিকারের প্রশ্নে কোনো রকম আপোষ করেননি। আর এই সরকারটা মাননীয় মুখ্যমন্ত্রী এসেই বললেন এটা তো আমাদের অধিকার নয়, এটা আমাদের দয়ার দান, আমরা কি ওনার জমিদারির প্রজা নাকি, আমরা ওনার কৃতদাস না, আমরা পরীক্ষা দিয়ে মেধার পরিচয় দিয়ে আমরা সরকারি চাকরি পেয়েছি, উনি পাবলিক সার্ভেন্ট, আমরাও পাবলিক সার্ভেন্ট, শি হ্যাজ নো রাইট টু সে সো। সেই দাম্ভিক যে বক্তব্য, তার বিরুদ্ধে অধিকার হিসেবে প্রতিষ্ঠার লড়াই হিসেবে এটা আমরা গ্রহণ করেছিলাম। আজকেই অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে এবং এতে শুধু যে বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী বা রাজ্য সরকারি কর্মচারী পশ্চিমবাংলার তারা যে উপকৃত হবেন তা নয়, সারা ভারতবর্ষে সমস্ত কর্মচারী সমাজ উপস্থিত হবেন। কেন হবেন? যে এই রায়টা দেখিয়ে যদি কোনো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে ডিএ দিতে অস্বীকার করে, এই রায় দেখিয়ে তারা আদালতে আসবেন এবং ডিএর অধিকারটা ছিনিয়ে নিয়ে যাবেন। তবে দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই সরকারটা হচ্ছে একটা নির্লজ্জ সরকার। আপনি জানেন, আমি আমার ফোনটা দেখালে আপনাকে দেখাতে পারতাম, অসংখ্য পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর ফোন করছেন, তাদের মাসে বেতন হচ্ছে 600 টাকা। 600 টাকা বেতন দিয়ে রাজ্য সরকার তাদেরকে দিয়ে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। আপনি ভাবতে পাচ্ছেন? আপনিও বেসরকারি সংস্থায় চাকরি করেন, 600 টাকা মাইনের কথা আপনি ভাবতে পারেন? শুধু তাই নয়, তাদের একটা কমিশন দেওয়া হতো যে যত কর তারা আদায় করবেন তার উপর একটা মিনিমাম পার্সেন্টেজ দেওয়া হতো, তাতে তাদের আরও 300-400 টাকা হতো। তার সম্প্রতি সরকার অনলাইনে কর কালেকশন করছেন, তাদের কোনো কাজ নেই, মানে তাদের এই 600 টাকা মাইনের চাকরিটাও প্রায় যাওয়ার পথে। এতে আছে মিড ডে মিল ওয়ার্কার, তাদের 1666 টাকা মাইনে দেন। বলুন তো কিভাবে চলে? জীবিকা সেবক, তারা গত 8 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না, অথচ সরকার তাদের কাজ করিয়ে নিচ্ছে। কাউকে 3000, কাউকে 500 শিক্ষক, প্যারা টিচার, অতিথি অধ্যাপক, এইরকম হরেক নামে সরকারি কাজ করিয়ে নিচ্ছেন
যেহেতু বেকার সমস্যা তীব্র, শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না, তাদের এই কর্মসংস্থানহীনতার সুযোগটাকে কাজে লাগিয়ে তাদেরকে কৃতদাসের মতো চুক্তি শ্রমিক হিসেবে কাজ করাচ্ছেন, তাদের কোনো সামাজিক সুরক্ষা দিচ্ছেন না, শুধুমাত্র একটা লালিপপ ঝুলিয়ে রেখেছেন যে তোমাদের 60 বছর অবধি চাকরি হবে আর পরবর্তীকালে আমি দেখব। তাই 600 টাকা 1666 টাকা বেতন না পাওয়া, বিভিন্ন পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পাচ্ছেন না, অথচ সরকার তার মন্ত্রীদের বেতন 40,000 টাকা, এমএলএদের মন্ত্রীদের বেতন 50,000 টাকা বাড়িয়ে নিলেন। হাজার হাজার রিএমপ্লয়মেন্ট পোস্টে কাজ করাচ্ছেন যে সমস্ত চিফ সেক্রেটারি এবং ওই র্যাঙ্কের অফিসারদের, তাদেরকে পুষে হাতির খরচ বেড়ে যাচ্ছে, তারা কোনো কাজই করেন না, শুধু মুখ্যমন্ত্রী স্থাবকতা করেন। তা এইরকম একটা নির্লজ্জ সরকার, এই যে মহামান্য সুপ্রিম কোর্টের হাত থেকে যে একটা চপেটাঘাত পেলেন এবং তাকে মেলাতে হবে। অনেকে বলছেন যে যদি সরকার না মানে কী হবে, সরকার তো কোর্টের রায় মানে না। আমি আপনাকে দুটো কথা বলি, আমি সরকারকে চ্যালেঞ্জ করছি, 6 সপ্তাহ সময়সীমা দিয়েছে, সরকারের যদি হিম্মত থাকে সরকার 6 সপ্তাহের মধ্যে এই বকেয়া ডিএর টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢোকাবেন না, পেনশনদের অ্যাকাউন্টে ঢোকাবেন না। তার ফল কী হবে দেখুন, 6 সপ্তাহ ক্রস করে গেলেই আমরা আদালত অবমাননার মামলা আনব এবং কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে একটা আদালত অবমাননার মামলা ঝুলছে, সেখানে 30শে নভেম্বর 2022 মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং তাতে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির বিরুদ্ধে রুল জারি হয়ে যেত। সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মাননীয় বিচারপতিদের, আমাদের প্রথম মামলার ডেট পড়েছিল 5ই ডিসেম্বর 2022, সুপ্রিম কোর্টে গিয়ে একবারে বিচারপতিদের পায়ে পড়ে গেছিলেন, হুজুর ওখানে রুল জারি হয়ে যাবে, হ্যাঁ ডেটটা আগিয়ে আনুন 28শে নভেম্বর। সেই জন্য 28শে নভেম্বর 2022 প্রথম শুনানিটা হয়েছিল সুপ্রিম কোর্টে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। 2003 সাল সুপ্রিম কোর্টে বিহারের সরকার সুপ্রিম কোর্টের একটা আদেশ মানলেন না, আদালত অবমাননা মামলা হলো, সুপ্রিম কোর্ট সরাসরি বিহারের চিফ সেক্রেটারিকে জেলে পাঠিয়ে দিলেন, 10,000 টাকার বন্ডে ক্ষমা চেয়ে এবং পুরো সুপ্রিম কোর্টের ওই আদেশ কার্যকর করে চিফ সেক্রেটারি ছাড়া পেলেন। 2021 তেলেঙ্গানা হাইকোর্ট একটা রায় সরকার মানেনি, তেলেঙ্গানা হাইকোর্ট, তেলেঙ্গানা সরকার 6 জন শীর্ষ আইএএস অফিসারকে জেলে পাঠিয়ে দিলেন এবং তারা ক্ষমা চেয়ে এবং ওই আদেশ রূপায়ণের অর্ডার নিয়ে গিয়ে দিয়ে তবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আগস্ট 2023 মাদ্রাজ হাইকোর্ট ওই রকম একটা রায় মাদ্রাজ সরকার মানেনি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং 2 জন সিনিয়র অফিসার আইএএস অফিসার তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর সেই আদেশ রূপায়ণ করে তারপর তারা ছাড়ে পান। এই পশ্চিমবাংলায় জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, জুডিশিয়াল সার্ভিসের কিছু প্রাপ্য হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সেটা সরকার মানছিল না, বলছিল যে আমাদের এখন আর্থিক সংকট, কিছুদিন পরে দেবো। তা আদালত অবমাননার মামলা হলো সুপ্রিম কোর্টে, সকালে উঠল মামলা, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বললেন যে পশ্চিমবাংলার মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আজকেই আদালতে এসে জানাতে হবে। 2টো অপশান আমরা দিচ্ছি, একটা তারা জানাবেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত বকেয়া টাকা যাদের প্রাপ্য তাদের কাছে ঢুকে যাবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা জেলে যাবেন, অপশান, যেটা তাদের ইচ্ছা। সেই দিন তখন এত ঘন ঘন প্লেন ছিল না, রাজ্য সরকার প্লেনের ব্যবস্থা করে, সেই প্লেনের ব্যবস্থা করে তাদেরকে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি সুপ্রিম কোর্টে যায়, 5টার সময় বেঞ্চ বসে, তারা ক্ষমা চেয়ে রায় আগামী পরের দিন থেকেই রায় কার্যকর হবে এবং 1 সপ্তাহের মধ্যে টাকা জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের কাছে ঢুকে যাবে, এই বলে তারা ছাড়া পান। কাজেই সরকারকে আমি চ্যালেঞ্জ করছি, 6 সপ্তাহে আপনি মানবেন না, চিফ সেক্রেটারি, ফিনান্সের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি রুল জারি হয়ে যাবে, জেলে যাবেন। আমরা দেখতে চাই। আপনি হয়তো ভাববেন যে চিফ সেক্রেটারি বা এই র্যাঙ্কের অফিসাররা তো মুখ্যমন্ত্রী দালালি করেন, আমি দালালি শব্দটা অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করছি, স্থাবকতা করেন। কিন্তু এই অফিসাররা, এই শীর্ষস্তরের অফিসারদের একটা মজা আছে, এরা ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দালালি করবেন, স্থাবকতা করবেন, মুখ্যমন্ত্রীর যত অপকর্ম সেগুলোকে সমর্থন করে যাবেন, যখন তাদের ব্যক্তিগত লাভ ক্ষতির হিসেবটা লাভের দিকে থাকবে তাদের কোনো ব্যক্তিগত ক্ষতি হবে না। কিন্তু যেই তাদের ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা দেখা দেবে তখন কিন্তু তারা নিরপেক্ষ হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে এই রুল জারি হওয়ার সম্ভাবনার কথা জেনেও চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি বা ফিনান্সের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তার কথায় সায় দিয়ে রায় কার্যকর করবেন না, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তার ক্ষমতা থাকলে তিনি বাদ দিন।